হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইনশাল্লাহ সবাই ভালো আছো। একটা নতুন সিরিজ শুরু করতেছি মাঝখান থেকে, সিজন 6 পর্ব 6। এখন বেশি না কথা বলে আমরা এই পর্বটা এক্সপ্লেন করি। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম লিংডন তার ভাইয়ের সঙ্গে সে প্রাচীন কেন্ট ভেতরে পৌঁছে যায়। সেখানে সে প্রচুর পরিমাণ নীলবানা পিল খুঁজে পায়, যেখানে লাভার মতো আকারে ছিল। এরপর সে সেখান থেকে ফরমেস্ট অস্ট্রেলিয়েট করে মাঝে মাঝে বসে যায় এবং শুরু করে এবং সম্পূর্ণ নির্মাণ শক্তিশালী নিজের শরীরে শোষণ করতে থাকে। আর যেহেতু লিংডন এর কাছে অনস্টেন সিল ছিল, তাই এই প্রক্রিয়া তার জন্য আর দ্রুত সম্পূর্ণ হচ্ছিল। অন্যদিকে লিংডন মেয়ে তার কাছে থাকে কি দখল করার জন্য বাকি তিনজন ডাইন সেন্টার ও যেখানে হাজির হয়। সেজন্য কিং যে বুঝলো আর হংস ও তিনজনে যখন এই বিপুল পরিমাণ নির্মলা পিল দেখে তখন তারা চোখের লোভ দেখা দেয়। এরপর সবাই মিলে লিংডং এর উপর আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই কিকর শব্দ, বজ্রপাত এবং তাদের আক্রমণ ব্যর্থ হয়ে যায়। তারপর আমরা দেখি লিংডন বেকুথন করে ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যে সে 20টি লেভেলের বেশি নির্বাণা পিল শোষণ করে ফেলে, যার ফলে সরাসরি নির্বাণা ফার্স্ট এড ইয়ান ও বেথন ফেলে। এরপর সে তিনজন আবার তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখন লিংডং তার সিলিস্টের ব্যাপেনে ব্যবহার করার পর তার শক্তি আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। আর সে কারোর সাথে আক্রমণ ভয়ঙ্কর হয়ে ওঠে। একমাত্র আঘাত পুরো প্রাচীন লিলকন্ড স্থিতিশীল হয়ে যায়, যার এবং জায়গাটা ধরে পড়ে শুরু হয়। তবে তার আগে সে নির্জন বাইরে বেরিয়ে যায়। এরপর লিংডং তার ভাইয়ের সঙ্গে এলিগন্ড এন্ডার দিকে রওনা দেয়। এবার এই এপিসোডের শুরুতে আমরা দেখতে এসেছি এনশিয়ার সিক্রেট ল্যান্ড এবং সেখানে ইউগেট ডাইনেস্টির লোকের উপস্থিত ছিল এবং ঠিক তখনই একটি ইউগল এসে ইউগেন্ড এর কাছে বার্তা পৌঁছে দেয় যে সে নিজের সবাইকে ও রিয়েলের সিক্রেট আছে। এরপর সেখানে হিমের ডাইনেস্টির লিডার হ্যাং লিং এ পৌঁছে এবং সেই ইশারের ইউনিককে অভিনন্দন জানায়। কিছুক্ষণের মধ্যে তাদের তৃতীয় পার্টনার শিকিয়ন এসে যায় এবং সে মুখ ডাইনেস্টিক সদস্য। এই তিনজন নির্বাচনের রিয়েলের সেকেন্ড স্টেট রয়েছে এবং এরপর হ্যাং লিং শিকে বলেন যে সে এখানে এসেছে আগেও তোমার ও মুভাই ডাইনেস্টিক কোনো চ্যানেলের মুখোমুখি হয়ে গেছে। শিকুন জবাব দেয়, তোমার চিন্তার জন্য ধন্যবাদ, কিন্তু এটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার আর খুব ছোট একটা বিষয়, তাই ও এতে বেশি মন দেওয়ার দরকার নেই। হিংলিং খোঁচা দিয়ে বলে, আচ্ছা চা বাবা, এমন একজন ক্যালনেসপেটন যার মাধ্যমে উপর 10 লোক নির্ভর পিলে পুরস্কার ছিল, তার শিকড় করা কি ছোট ব্যাপার? শিকড় বলে, ভাই হং লি, আমি বলেছি তোমার চিন্তার জন্য ধন্যবাদ, কিন্তু বলতে আমার ইউনিভার্সিটির কাছে 10 জন লোক নির্বাচন ছিল কিছু নাই। আর শুরু তোমার ডাইনেস্টি এনেগে কি পাওয়ার জন্য ওজিং ডাইনেস্টিক সহ লড়াই করবে, যেখানে তোমার অনেক বড় ক্ষতি হবে। ভাই, হতে পারে তোমার কাছে 10টি লোক নির্বাচন পিল খুব গুরুত্বপূর্ণ, তবে তাই যদি কখনো আমার সাহায্য দরকার হয় তাহলে বলো, আমার ও ভাইনেস্টি খুশি মনে সাহায্য করবে। যাই হোক, আমার জমা যাচ্ছে সেখানে শ্রেষ্ঠ আছে এবং কিন্তু বিপদ ও কম নয়, যেখানে কেবল শক্তিশালী লোকটি টিকে থাকতে পারবে। হ্যাঁ, উত্তরতে তাই শিকড়, আমার চিন্তা করার দরকার নেই। আমাদের হিং ডাইং কথা বলতে আমাদের কাছে একজন খুব শক্তিশালী মিট আছে। এরপর যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, এরপর লোকের দিকে ইশারা করে যে কারো কাপড় পরেছিল। এটা দেখে শিকড় একটু সন্দেহ হয়ে যায়। ঠিক তখনই ইউনিক বলে যে এই সব কথা বাদ দাও, আসল ব্যাপার হলো যারা কাছে চতুর্থ কি আছে সেগুলো এসেছে। আর যদি সে না আসে তাহলে তো আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তোমরা কি এটা চিন্তা করেছো? হ্যাং বলে, ভাই শিকত, ওদের পদ্ধতির উপর আমার পুরোপুরি ভরসা আছে। তারা নিশ্চয়ই ওই ছেলেটা মেরে ফেলছে আর কিটাও ওদের কাছে আছে। ঠিক তখনই লিংডন আর শাওনিক ও সেখানে প্রবেশ করে, যাদের কাছে সেই চতুর্থ কি ছিল। এটা দেখে হ্যাংলিং বাকি সবাই অবাক হয়ে যায়। হিং জিং বলে, তোমরা দুইজন তো কোনো ডাইনেস্টি লোক। লিং উত্তর দেয়, আমরা গেট ইনার ডাইনেস্টিক থেকে এসেছি, আমার নাম লিংডন। অবাক হয়ে, এগুলো আগে একটা ছোট কথা বলি, যা এখানে সিজন ফাইন দেখেছিল তা জানিয়ে দিয়ে যে সিজন ফাইন হওয়ার 100 ডাইনেস্টিক ও কম্পিটিশনে আমাদের লিংডন প্রথম স্থান অর্জন করেছে। তাই ভাইয়ের সঙ্গে এখানে এসেছে। তাই এরপর গল্প ফিরে যাচ্ছে। এখানে আমরা দেখি যে সবাই যখন লিংডনের নামটা শোনে তখন সবাই যে চমকে দেয়। সবাই বিশ্বাসই করতে পারছে না, তাকিয়ে আছে ইউনিকের বলে, ওই তাই
এই লিংডং এখানে সঙ্গে ও ডাইনেস্টিক লোকজন নিজের মধ্যে কথা বলে এবং সেই লোক ও যাকে শিকার করার জন্য মূল ডাইনেস্টি আগে থেকে ভেড়ে দিয়েছে এই তো সেই ব্যক্তি যার কারণে ফোর্থ এনএসিয়েট কি রয়েছে এবং এখানে লিংডনি নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক তখনই আমরা সেই রহস্যময় ব্যক্তিটা দেখি লিংডনে দেখাচ্ছে এবং তার ভবিষ্যৎ রাগ হয়েছে কিন্তু আপাতত কোনো পদক্ষেপ নেয় না। এদিকে সবাই নিজের সম্পর্কে কথা বলছে ও লিংডং হয়ে ওঠে। বন্ধুরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের এখন তো আসতে একটু দেরি করেছে। আসলে এখানে আসার পথে কিছু লোক আমাকে বিরক্ত করছিল, চেষ্টা করছিল, কিন্তু আমি তাদেরকে ঠিকানা করে দিয়েছি। লিংডং শুকিয়ে পৌঁছে শুরু করেছে। তখন ইউনিক অনেক কথা হয়েছে, এবার কাজের কথা আসো এখানে। যেহেতু আমরা চারজনই এসেছে, তাদের ও কাছে 4টি এনশিয়েন্ট কি রয়েছে, তাহলে কে জায়গায় খুলে ভেতরে ঢুকি। এই কথা বলে সে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই শিকর বলে না, এখন কিছু করা হবে না লিংডং, আমার তোমার সঙ্গে হিসাব বাকি আছে। তুমি আমাকে ভাই সিনয়কে খুব নিয়মিতভাবে হত্যা করছো আর আমি তোমাকে আজ যে বদলা নেব। এই জন্য লিংডনকে বলে টেঞ্জার হাল্ট কেবল শক্তিশালী বেঁচে থাকে। তোমরা ভাই চেয়েছিলাম যে আবার কাছে থেকে এনশিয়েন্ট কি চুরি করার চেষ্টা করেছিল, যদি তা প্রাণ নিয়ে গিয়ে যায় সে শুধু এর জন্য সে এসে দুর্বল ছিল, নিজে সে শক্তিশালী কাউকে চ্যালেঞ্জ করা উচিত ছিল না। শিকর বলে ওই তাই নাকি, মনে হচ্ছে তুমি নিজেকে শক্তিশালী নিয়ে খুব অহংকার ঢোলো। ঠিকই, তাহলে শক্তিশালী আসলে কোনটা? এই কথা বলে সে শক্তিশালী তোয়ারা মুক্তি করলো এবং এটা দেখে সবাইকে শক হয়ে গেল। লিংডং আর শক্তিশালী ছাড়া এখানে হ্যাং হিং বলে যে ও লিংডং তোমার ইতিমধ্যে লিভার নিয়ে সেকেন্ড স্টেপে পিক পৌঁছে গিয়েছে। লিংডং খুব অবাক হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে শিকর তার সামনে এসে ও ভয়ঙ্কর ফিস্ট অ্যাটাক করে এবং তবে লিংডং একটু পিছনে জানে, সে পাল্টা আক্রমণ করে। দুইজনে ঘুরে যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ ছিল তখন ভয়ঙ্কর শক্তিশালী ঘটে এবং শিকর আবার ও এতে অল্প সময়ের জন্য লিংডংকে নির্বাচিত পিছনের দিকে একটু ঠেলে দিয়েছিল। এরপর লিংডং আসনতে হিসেবে শক্তিশালী ব্যবহার করে শরীরে ঘুরিয়ে অন্য হাত দিয়ে শিকুরের দিকে তোমার ঘুষি ছুড়ে এবং বলে আমার পথ থেকে সরে যা। এই আঘাত শিকুরে অনেক দূরে ছিটকে পড়ে যায় এবং বলে ও তাহলে তুমি তাড়াতাড়ি নির্বাচন এবং রিয়াসের সেজন পৌঁছে গেছো। এখানে আমরা দেখে সঙ্গে আঘাত লিংডং ও সামনে পিছনে যায় এবং তখন শাওনক বংশ ও তাই তুমি ঠিক আছো তো, সেজন্য যুক্ত সামল যাচ্ছে এবং কিন্তু লিংডন তাকে থামিয়ে বলে চিন্তা করো না, আমি নিজের ওকে সামলাতে পারবো। এরপর লিংডন শিকুরকে বলে তুমি তো নির্বাচনের রিয়েল সেকেন্ড স্টেপে রয়েছে, কিন্তু দেখছে ও তো তেমন শক্তিশালী মনে হচ্ছে না। এটা শুনে শিকুর ও ভীষণ রেগে গেল, সে মাটিতে পা জোরে মারলো এবং তখন আমরা সামনে দিয়ে টাইটেল স্ট্রবেরিয়ার আছে পোর্টারকে হাতে নিয়ে ও সরাসরি লিংডং এর উপর ঝাঁপিয়ে পড়ে। সেগুলো আক্রমণ ঠিকানে লিংডং নিজেকে বাসার সামনে আসে এবং তাকে পিছনে ঠেলে দেয়। এরপর দুইজনের মধ্যে ভয়ঙ্কর কোলাপস হয় এবং শুরু হয়, দুইজনে নিজেকে অন্তর্শীল করে অপরের বলে লাফায় এবং আক্রমণ করতে থাকে। ঠিক তখন লিংডং দাঁড়িয়ে টেকনিক্যাল ব্যবহার করে এবং একাধিক কৌশলে শুকিয়ে দিকে ছড়িয়ে যায় এবং সেগুলো বলে ওই স্থানে কৌশল আমার উপর কাজ করবে না। সে একে অপরকে কৌশলে ধ্বংস করে দেয়, কিন্তু এর মধ্যে লিংডন দূর হয়ে এসেও সরাসরি তার উপর আক্রমণ করে। এতে শিকুর পুরোপুরি চমকে যায়। এরপর আমরা দেখি দুইজনই একে অপরের উপরে লাভভাবে আক্রমণ চালাচ্ছে, এটা দেখে সবাই আক্রমণ হয়ে যায়। লিং বলে মানবিত হবে। এই লিংডং ছেলেটা সত্যিই ভয়ঙ্কর, ফার্স্ট থেকেও লিংডং ফিয়ান্সের সঙ্গে ফাইট করতে পারছে। এখানে দেখা যায় হিং পাশে দাঁড়িয়ে তার সেই মিস ভবিষ্যৎ বেকার কাঁপছে এবং অন্যদিকে শিকড় লিংডনের উপরে একে অপরে এক পাশে আটকা চলাচ্ছে, কিন্তু লিংডন সেগুলো সব ধ্বংস করে দেয় এবং পাল্টা আক্রমণ করে। তবে লিংডং আবার তাকে পিছনের দিক সেটে দিচ্ছে, এটা দেখে শিকু আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এভাবে আরো চলতে থাকে। এ কথা বলে সে শিপুশানকে বডি কিছু বলে, আবার এখানে আমরা তা জানি। হ্যালো গাইস, তোমরা যদি আর পরের এপিসোডগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কি করছো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, পরের এপিসোডগুলো দ্রুতই আসবে। আগের এপিসোডে দেখেছিলাম লিংডং এবং সেমিয়ান মিলে একালে ইংল্যান্ডকে পুঙ্গে বেজিয়ে দিয়েছিল। তারপর এরা দুইজন এক এক কি নিয়ে গেটের ভিতর চলে যায়। এখানে লিংডনে দেখা হয় মাস্টার কিং জিনের সাথে, যিনি ড্রাগন ক্ল্যানের সদস্য ছিলেন আর তিনি লিংডংকে জোর সাইকেল এবং ড্রাগন টেকনিক দেখিয়ে দিয়েছিলেন, যা লিংডনের শক্তিশালী আক্রমণের সাথে লড়াই করতে সাহায্য করবে। সাথে সাথে লিন্ডেনা একটা নির্বাণা পিলো পান, যা ব্যবহার করে তারা নিজের
লেভেল ব্যাক অর্থ করতে সাহায্য করেন। তখন তার নিভার রিলো তিনি ইউনিভার্সের কাছে পৌঁছে যান। একই সময় মাস্টার ডাউন নিজের নির্বাণা পিল শক্তিশালী ব্যবহার করে নিজের শরীরে শক্তি ব্যবহার করেন। অন্যদিকে এভিনিয়ার শক্তি হয়ে ওঠে। এই তিনজন যখন সেখান থেকে বের হয় তখন তারা জানতে পারে যে কেউ মিয়ং ইং এবং বেদার হেরিংকে এবং তাদের সব সঙ্গীদেরকে হত্যা করে দিয়েছে, যেখানে তাদের একজন বলে যে তোমাদের ওয়াং ইং এর সিটি যেতে হবে, আর তাই সে সেখান থেকে চলে যায়। তারপর গায়েব হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যে কোনো এক সুপার সেটের এল্ডার। এরপর ওরা সবাই এখান থেকে রওনা দেয়। এখানে পরে এপিসোডে শুরু হয়। এখানে লিং লাতিয়ান দেখে যে এর অবস্থা খুব খারাপ লাগছিল আর ধীরে ধীরে বাড়তে বলছিল আমি এই কুড়িঙ্গারের লোকটার ফ্যামিলি বাঁচতে দেব না। যখন ওর সাথে লড়াই করি বারবার আমি হারিয়ে যাই, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না আর বারবার এটা অপমান সহ্য হচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখি লিল লাতিয়ানের বুকে থেকে রক্ত লাগাতে ঝরিয়ে থাকছে আর এই দুর্বলতা কারণে সে নিচের দিকে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে লাগে। হঠাৎ তার শরীর থেকে ডেমনিক এনার্জি বেরিয়ে এলো, যা লিন লেটিয়ানের এমন অবস্থা দেখে হাসতে হাসতে বলছিল লিং পরিবারের জিনিয়াস এভাবে মরে যাচ্ছে। অবশেষে এইসব নিয়ে কে কখনো ভাবেছিল। এইসব বলেই সে লিং লেটিয়াসে দাঁড় করিয়ে বলে তুমি যদি এইসব কিছু মেনে না নাও তাহলে কি তুমি ওই লিংডংকে। এই কথা শুনে লেডিয়াম ডেমনকে তার জিজ্ঞাসা করলো তুমি আসলে কে, যার কাছে সে ডেমন উত্তর দিল এটা তোমার জানে কোনো দরকার নেই। যদি তুমি আমার সাথে হাত মেলাতে চাও তাহলে এটা তোমার সেই সুযোগ হবে। আমি তোমাকে জীবনে বাড়িয়ে দেব এবং সঙ্গে তোমায় এত শক্তিশালী দেব যে তুমি ছেলেটাকে দেখে বদলা নিতে পারবা। এইসব বলে সে ডেমনিক এনার্জি আবার লিলেটিয়ানকে শরীরে ঢুকতে শুরু করে, যেখানে আমরা দেখি লিন রং চোখে কোনোভাবে হয়ে গেছে। মনে হয়েছে যে ডিমন লিন শরীরের প্রতি পাজেস্ট করেছে। এরপর সিন শিফট হয় এবং এদিকে লিং আর তার ভাইয়ের উপর চলে আসে, যারা ভ্যানিস ইউনিটিংস বাইরে পর্যন্ত চলে গিয়েছে, যা প্রাচীন যুদ্ধক্ষেত্রে একদম মাঝখানে অবস্থিত। লিংডন সেটি দেখে তাকিয়ে বলছিল পুরো 100 বছর পর অবশেষে 100 যুদ্ধ হয়ে এবং জায়গা আমরা পৌঁছে গেছে। হঠাৎ তাদের পিছন থেকে একটা আওয়াজ আসে, তারা সবাই ঘুরে সেই দিকে দেখতে শুরু করে। আবার দেখতে পায় যে এক নির্দিষ্ট মেয়ে পেছনে ভেনজুয়েল রাজবংশের কয়েকজন যুদ্ধ লোক আছে আর তারা বলছে যে চলো এখানে ইনহেরিটেন্স আমাকে দাও, খাজানা আমার হাতে তুলে দাও। সেই উত্তরকারী খাজানা আমাদের হওয়া উচিত। আর ওরা বলে ওই লিডার এখানে মেয়েটাকে ধরার চেষ্টা করছিল আর অন্যদিকে মেয়েটা যেভাবে হোক নিজের জীবন বাঁচিয়ে চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখি যে ওই লিডার একেবারে কাছে চলে এসেছে মানুষের। মেয়েটাকে বলে হার মানো না হলে তোমার এমন করব যে জীবন থেকে মারা জন্য প্রার্থনা করবে। লিং আর তার ভাই লুকিয়ে এসব দেখছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মেয়েটা ওই খাজানা দেয়নি, তাই সে লিডারকে ওপর আক্রমণ করার চেষ্টা করে। এই প্রভাবের কারণে আমরা দেখি যে সে মেয়েটা পেছনে দিয়ে গিয়েছে পড়তে থাকে আর এখানে লিন্ডামের মধ্যে মিস কিং ডেং এ সারা দেখা যায়, যার অন্য লিন্ডুম খুব বেশি চিন্তা করত। এখানে আমরা দেখি এগুলো লিডার রেখে গিয়ে এই মেয়েটাকে গলা হাত দিয়ে ধরে ফেলছে এবং তার কাছে ওই লোকের আরেকটা যন্ত্রণা এসে পৌঁছে এবং সেটা ওই মেয়েটা বলল শুরু করছো চলো মেয়ে এভাবে জেদ করো না, ওই ইনহেরিটেন্সটা আমাকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও। একবার আমার সেই উত্তরাধিকারী খাজানা তোমার থেকে নিয়ে নেব, তারপর আমার তোমাদের এখান থেকে যেতে দেব। এসব কথা বলে যে মেয়েটার সাথে জোর করে কিছু করছিল, লিন্ডনের সব দেখে রেগে গিয়েছিল এবং মেয়েটা সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখন মিস্টার ডাউ লিন্ডনকে থামিয়ে বলে চিন্তা করো না তো, এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। মনে হচ্ছে মিস্টার ডাউ কথা একদম ঠিক ছিল, কারণ আমরা দেখি যে ওই মেয়েটা
মেয়েটার নাম শুনু হঠাৎ তার মুখে কিছু দাগ তৈরি হতে লাগে। সে মার্কাসের অস্ট্রেলিভেন হতে বিষ শুরু হঠাৎ এখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে আর আমরা দেখি ওই ফরমেশন দুইজন পিছনের দিকে ঠেলে দেয়। ধীরে ধীরে ফরমেশন ভিতর থেকে একটা ঝুঁকিপূর্ণ দানব ফিগার বের হতে লাগে, যেটা বের হতে রেগে গর্জন করতে লাগে। এই ফিগার অনেক ভয়ঙ্কর লাগছিল, যেটা দেখে লিংডং এ মিন্স আর সেমিয়ান বেশ চমকে গেছে। আর আমরা জানতে পারি যে ফ্যাং ও ডাইনেস্টি এই ইনহেরিটেন্স এর মেয়েটার থেকে ছিনিয়ে নিতে চাইতাম, যেখানে প্রথম ভাই আর দ্বিতীয় ভাই বলছিল যে এখন পর্যন্ত ওই মেয়েটা তার সেফটি এমোলেন পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। যতদিন না সে এটা পুরোপুরি আয়ত্তে আনে নাই ততদিন আমরা জেতার সুযোগ ছিল। তাই আমরা দেখি এই দুইজন ভাই তাদের কতগুলো বের করে লড়াই করা প্রস্তুত হতে, কিন্তু সেটা তাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ বৃষ্টি খুব ভয়ঙ্কর ছিল, যার সঙ্গে সঙ্গে তার ওপর আক্রমণ করা শুরু করে এবং তাদের আক্রমণে তাদের কোনো প্রভাব ফেলছিল না। সেটি বৃষ্টি দুইজনকে খুব খারাপ ভাবে এরাও যেভাবে সরিয়ে ফেলার চেষ্টা করতেছিল, তারপর বদলে আবার দেখে পেলাম যে সে দানবদের মতো একটা খেয়ে তাকে মেরে ফেলালো। মিস আর জামিয়ান এই দর্শক দেখে বেশ চমকে গিয়েছে। আর আমরা দেখি যে প্রথম জ্যেষ্ঠা এখানে এইসব দেখে ভয় পালো এবং বলল তার পেছন সেই বৃষ্টি হামলা করলো, এবং কিন্তু আমরা দেখি মিউরুন আমাদের সেই বৃষ্টি অপোনেন্ট কন্ট্রোল করা শুরু করেছে যাতে সে ওকে সেই অন্য লোকটার পেছনে যেতে না পারে। কিন্তু এই টিপটি অপোনেন্ট তো অনেক বেশি শক্তিশালী ছিল, যা বিষ রুই কন্ট্রোল করতে পারছিল না, যার ও সমিরিট এমলেট নিজের মুক্তি করে ফোরে সেই অন্য লোকটির পেছনে ছুড়ে গেছে, যেখানে সে ঝাঁপিয়ে পড়লে ফোরে ওকে মেরে ফেলে আর তার সেটটি গিয়ে ফেললো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেফটি এমলেট রাগে জোরে জোরে ধপ ধপ করতে লাগলো। এখান তার অনেক ক্ষতি ছিল, যে কাউকে মেরে ফেলতে চাইছিল, তাই তাদেরকে চোখে বোলাইতে লাগলো আর তার জন্য পড়লো রুই উপরে। এখান সে রুই শিকার করতে দ্রুত তার নিজে দৌড়াতে গেল এবং এটা দেখে লিডুং এটা লিডুংকে স্টাইল ছিল, কারণ সে নিজের এখানে সেফটি অম্বলেমেট মোকাবিলাতে করতে পারে না। তাই ফাইস মিনুরুইন কাছে এসে নিজেকে পাওয়াগুলো ওর সাথে শেয়ার করতে শুরু করে, যাতে রুই মধ্যে একটু শক্তি আসতে পারে এবং সেফটি অ্যাম্বলেমেটের কন্ট্রোল করার জন্য কিছু করতে না পারে। এখানে আমরা দেখি কিংডম প্লেন্স কাজ করতে রুই একই শক্তিশালী হয়ে উঠল, যা ও আবার নিজের নাজি ব্যবহার করে সেফটিরিট অ্যাম্বলেমেক আবার নিজের মধ্যে আটকে ফেলে। আর এসব মিশ্রই একদম থক হয়ে গিয়েছিল আর মাটিতে পড়ে যেতে বসলো। যে ঝুঁকে পড়তে থাকে, যেখানে তো তাকে নিজেকে বহু ডঙ্কে ধরে রেখেছিল। মিশ্রুই জিজ্ঞাসা হয়ে পড়ার আগে একবার লিংডংকে মুখটাও দেখে নেয় এবং তারপর মিশ্রুই জিজ্ঞাসা হয়ে গেল যে অন্যদিকে আমরা দেখি লিংডং আর তার ভাই মিশ্রুইকে একে ছেড়ে যায় না, কারণ মিশ্রুই ভেতরে মিস স্টুডেন্ট এক্স দেখতে পারছিল, তাই সে তার ভালো মতো খেয়াল রাখছিল। অন্যদিকে মিস্টার ডাউ লিংডংকে প্রশ্ন করে, লিডো আজ সে পর্যন্ত তোমার কি হয়েছে? জবার লিন্ডন বলল যা কিছু হয়নি, এবং এটা বলে সে দাঁড়িয়ে থাকলো। সে তার ভাইয়ের কাছে চলে আসে, সেখানে মিস্টার ডাউ ও লিংডং বুঝিয়ে বলল, লিংডং তুমি তো নিজে দেখছো ওই মেয়েটার দেহ কত ভয়ঙ্কর শক্তি ছিল, এমন একটা দানবের মতো ক্ষমতা যা উপর সে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারে না, যে ও যে কোনো সমস্যার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। তাই আমাদের ওই মেয়েটার থেকে দূরে থাকা উচিত। সবাই কিছু শুনে লিন্ডম কোনো উত্তর দিল না এবং উল্টো সে এখানে মিস কিন্ডের মনে হবে বলেছিল যে আমার কিন্ডম খুব মনে পড়ছে, জানি না সে এখন কি করছে। মিস্টার ডাউ ও বুঝতে পেরেছে সে অনেককে মিস করছে। যুদ্ধক্ষেত্র আসে তাই ও বাড়ির কথা মনে পড়ছে। তখন হঠাৎ আমরা দেখি মিস রুই সজাগ হয়ে ওঠে এবং দাঁড়িয়ে গিয়ে চিন্তা কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমার আসলে কে আর তোমরা আমাদের থেকে কি চাও? এটা উত্তর লিংডং উঠে দাঁড়িয়ে বলে, আমরা তোমার কাছে কিছু চাই না, তুমি আমাদের জন্য অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে, তাই আমরা জীবনে বাঁচিয়ে রাখে তোমাদেরকে বাঁচাইছি। রুই একটু চাপসা খুলে মনে পড়ছিল। অন্যদিকে মিস্টার ডুম আসে এগিয়ে এসে বলে, ও মেয়েটা শান্ত হয়ে যাও,
তুমিও বুদ্ধিমান। যদি আমাদের উদ্দেশ্য তোমার জন্য খারাপ হতো তাহলে তুমি কখনোই জাগতে পারতা না। এই কথা শুনে মিস রুহি শান্ত হয়ে বলল, আমাদের মাফ করে দিও, হয়তো আমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তোমার বিনা কারণে সমস্যা ফেলতে চাইনি। এখন আমরা এখান থেকে চলে যেতে হবে। লিংডন তাকে বাধা দিতে চাইলে কিন্তু মিস্টার ডাউলিং বলল, আমরা যতক্ষণ অ্যানোলিসেন্ট ব্যাটল ফিল্ডে আসি ততক্ষণ আমাদের প্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকা। এভাবে রাতে কেটে যায়। পরবর্তী অংশ, সকালে আমরা দেখি লিংডন তার ভাইয়ের সঙ্গে মিলে এখানে বসিয়ে সিটির ভিতরে এসে পৌঁছায়, যেখানে আগে একজন লেন্ডার উপস্থিত ছিল। আর সাথে আমরা দেখি অন্য নিবেদন রান একটি ক্যালিব্রেশন এখানে জামাতে হয়েছে। সবাই ফাইটারের ওল্ডেনের ওয়েলকে জানিয়ে বলে যে অবশেষে তোমরা সবাই ফাইনালে পয়েন্টে এসে পৌঁছেছো, সেই জায়গা যেটা পৌঁছার জন্য তোমরা প্রায় যুদ্ধ পুরো 1 বছর ধরে ট্রেনিং নিয়ে। আজকে এই কম্পিটিশনে কোয়ালিফাই করতে হলে তোমাদের কমপক্ষে নির্বাণা রেল ওপর থাকে প্রয়োজন। আর উল্লেখযোগ্য তারা বলেছে যে এই কম্পিটিশন বিজয়ের দেখে আমরা বুঝে নেব যে তোমাদের মতো কারা ও ট্যালেন্টের যুদ্ধ যাদের এই জুবান রিজনের এবং তাদের নিজেদের জন্য বেরিয়ে নিতে পারে। সাথে সাথে সুবাই সিক্রেট টেন যেগুলোতে তাদেরকে দেওয়া হলো এবং বলা সময় তাদের জানতে এবং এই কোম্পানি শুরু হয়েছে আগে। প্রথমে তোমার পাওয়ার লেভেল ও টেস্ট হবে। এজন্য আমি চাই তোমরা সবাই একে অপরের নির্মাণ মোমেন্ট গিয়ে তাদের রাখো, আর নির্মাণ রুমেন্ট তোমাদের একটা নির্দিষ্ট সিল দেবে। আর তোমরা সবাই নির্মাণ রেল নিতে এসে পৌঁছেছ, যা শুরু এখানে থাকা যুদ্ধে ও এক এক করে নির্মাণা মানুষ মেন্ডলের দিকে যেতে শুরু করলো। এখানে তাদের ক্ষমতা অনুযায়ী তো সবাইকে নির্মাণের সিল দেওয়া হয়েছে। ওল্ডার বলল, এখানে 3 ধরনের সিল হেস, হেলমেট অথবা হিউম্যানস টাইপের। এই সিলগুলো প্রতি অংশগুলোতে দেওয়া হয়েছে। তারপর তোমরা সবাইকে একটা মাটিতে ছেড়ে দেওয়া হবে, আর তোমরা একে অপরের তোমাদের প্রত্যেকের মতামতে হারিয়ে তাদের নির্মাণা সিল নিয়ে নিবে। আর যাদের তুমি তোমাদের নির্মাণা সিলকে অবগত করে পারো, আর জন্মিনের তোমাদের কাছে যেমন লেভেলের সিল হবে, তখন তোমাদের 100 সিলের ডাইনাস্টি হওয়া নির্মাতা ব্যাংচিং জন্য কোরিয়ান করতে হবে। এসব জানার পরে আমরাও দেখলাম যে মিস্টার ডাউ লিংডনকে বলল যে নিচে টেস্ট করো যায়। এটা শুনে লিংডন সঙ্গে সঙ্গে সামনে দিয়ে নির্মাতা মেমো টেস্ট দিয়ে চলে গেল। এটা যে সবাই চিনতে ফেললো যে, আর তারা নিজের মতো বলছিল, এই যে লিংডন না, এ তো অনেক ডাইনাস্টি শক্তিশালী যুদ্ধও করেছে। হ্যাঁ, আমি শুনেছি যে লোকটা ও সুপার স্টাফ এবং ডাইনাস্টি ওয়ার্ল্ড এর সঙ্গেও লড়াই করেছে। কিন্তু মানুষ নিজের মধ্যে গল্প করতে বলছিল, এটা তো একদম সঠিক সময়। আজকের দিনটা আমরা নিজের চোখে দেখবো যে এই ছেলেটা কতটা শক্তিশালী। এখানে সবাই এভাবে কথা বলছিল আর মিস্টুন সেখানে পৌঁছে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি লিংডন নির্বাণার মুভমেন্টে হাত রেখেছিল, আর এনার্জির কারণে আমরা দেখতে পারি যে সে মুভমেন্ট ও লাইটটা বেশ দ্রুত গতি উপরে উঠে যাচ্ছে। সেটা দেখে সবাই নিজের মধ্যেও কথা বলছিল এবং বলছিল যে সত্য এই ছেলেটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু ওই ছেলেটা এখানে থেমে নেই। এটা দেখে ওরা একে অপরের সঙ্গে কথা বলছিল যে এখানে মনে হচ্ছিল লিংডন কোনো না বলে সরাসরি নির্বাণা রেজিস্টার চলে যাবে। লিংডন এখানে ওদের কথা শুনছিল এবং নিজের মনে ভাবছিল, আমাদের সবাইকে চোখে পড়তে হবে না, আমাকে একটু কভারে থাকতে হবে। তা সে নিজের হাত পিছনে সরিয়ে নিল। আর যারা ফলো লিংডনকে একটা অর্থস্থায়ী নির্বাচন সিট পাওয়া গেল। সঙ্গে সঙ্গে লিংডন রেজিস্টারে তখন দ্বিতীয় স্থানে চলে এসেছে, আর প্রথম স্থানে ছিল একটা ছেলের লাভিং টং। কিন্তু এখন সবাই তার পাওয়ার নিয়ে কথা বলতে বলেছে যে সত্যি এই ছেলেটা অনেক বেশি শক্তিশালী। এখন এই ছেলেটার সঙ্গে সেই সত্য সুপার সেক্টের যন্ত্রের সাথে ও লড়াই করতে জিজ্ঞাসা করে যে মিরুকে এইসব কথা শুনছিল। এরপর আমরা দেখি জিয়ার সিং পালো আসে এবং যেখানে মিস্টার ডাও একে জিনিয়াস বুঝিয়ে দিয়েছে, বেশি শো অফ করো না। আর মিস্টার ডাও একদম একইভাবে গেল। এভাবে আমরা ও দেখি প্রথম রেজিস্ট্রেশন হয়ে লুডেইং, দ্বিতীয় রেজিস্ট্রেশন লিংডং, তৃতীয় রেজিস্ট্রেশন মিস্টার ডাও, আর চতুর্থ রেজিস্ট্রেশন হয়েছে জামিনিয়ান। এখানে দেখে 3 ভাইয়ের অর্থ তালিকা টপ হয়ে ছিল। তো সবাই তাদের ব্যাপারে কথা বলছিল, তখন হঠাৎ ওদের সামনে লিস্ট করার আগে তোমরা সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, গত এপিসোডে আমরা দেখেছি যে 100 এম্পায়ার ওয়ার্স চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। সেই রাউন্ডে আমরা দেখি যে সব ডাইনেস্টির কাল্টিভেটররা এক জঙ্গলে এসে জমায়েত হয়। ওখানেই তাদের একে অপরের মুখোমুখি হয়ে প্রতিপক্ষকে হারিয়ে পয়েন্ট জোগাড় করতে হবে। এই সবের জন্য তাদের কাছে মোট 3 দিন সময় আছে। আর 3 দিনের মধ্যে যেই টপ 24 জন হবে, শুধু তারা 100 ক্যালিডন মাউন্টেনে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারবে। ওখানেই হবে ফাইনাল চ্যাম্পিয়নশিপের যুদ্ধ। আর তুমি জানো তো, আমি এই কম্পিটিশনে টপ 24-এ থাকার ব্যাপারে
আমি আসতে পারব না, তাই আমাকে বড় টার্গেটগুলোকে আঘাত করতে হবে। এই জন্য সে দুর্বল মানুষদের শিকার করে না, বরং সিরফি সুপার ডাইনেস্টির যোদ্ধাদের টার্গেট করতে শুরু করে। যেখানে প্রথমে লিংয়ের শিকার হয় ফ্যাং, যিনি মিসরুকে তার উত্তরাধিকার পাওয়ার জন্য মারতে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ লিনডং আর তার ভাই সেখানে এসে ফেংগাং আর তার সঙ্গীদের ওপর আক্রমণ শুরু করে। ফ্যাং তার সঙ্গীদের হারতে দেখে রেগে গিয়ে ফান থেকে তার ট্রাম্প কার্ড বের করে, যা ছিল এক স্বর্গীয় স্তরের সোল ট্রেজার, যাকে ব্ল্যাক ড্রাগন বলা হয়। স্কাই রোয়িং সিল নামে পরিচিত। আর ব্ল্যাক ড্রাগনটা বেশ ঝুঁকিপূর্ণ লাগছিল। এখন পরের পর্ব শুরু হয় ঠিক সেই সিন দিয়ে, যেখানে ব্রাদার ফ্র্যাঙ্গক রেগে বলছিল, লিনডং, তোমার নিজের ওপর গর্ব করা উচিত যে তুমি আমাকে আমার ট্রাম্প কার্ড ব্যবহার করতে বাধ্য করছো। আর তখন ব্রাদার ফ্র্যাঙ্গক মজা নিয়ে তার ব্ল্যাক ড্রাগন স্কাই রোয়িং সিল অ্যাক্টিভ করতে শুরু করে, যেটা আমরা দেখি ফেঙ্গগের ড্রাগন স্পিরিট সিলের ভিতর থেকে বের হতে লাগলো। আলো বেরিয়ে এসে তীরির সঙ্গে আকাশ থেকে এসে ধাক্কা খেল সেই আলোটা, যে সবার নজর নিজের দিকে টানেছিল। এমনকি লিঙ্গ সেই আলো দেখে বলল, এটা তো একটা হেমেনলি গ্রেটেড সোল ট্রেজার। ঠিক তখনই আমরা দেখি মেঘের মধ্যে থেকে একটা তালো ড্রাগন বেরিয়ে এসে ব্রাদার ফ্র্যাঙ্গগের কাছে চলে আসে, আর রর অ্যাটাক করে আবার লিনদংকে আক্রমণ করতে শুরু করে। এই রর অ্যাটাকটা অনেক বেশি শক্তিশালী লাগছিল, তাই লিনদং ওই অ্যাটাক থেকে বাঁচতে এখানে ওখানে দৌড়াতে থাকে। সেটা দেখে তুমি ব্রাদার ফ্র্যাঙ্গং লিনদং মজা করে বলল, লিনদং, যদি তুই শুধু এটাই করতে পারিস তবে তুই মরতেই হবে। এটা শুনে লিং বাতাসে হাত তুলে আবারও তার হাজুর স্কাই ড্রাগন টেকনিকের পাওয়ার্স অ্যাক্টিভেট করে গ্রিন স্কেল শিল্ড চালু করল। সেই গ্রিন স্কেল শিল্ড ব্যবহার করে লিনদং ওই রড অ্যাটাকের মোকাবিলা করতে শুরু করল। তবুও আমরা দেখতে পেলাম যে ওই ব্ল্যাক ড্রাগন স্কাই রোয়িং শিল্ডের রড অ্যাটাকটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যা ধীরে ধীরে লিনদংকে পিছনের দিকে ঠেলে দিল। হঠাৎ করে আমরা দেখলাম লিনদমের গ্রিন স্কেল শিল্ড চক্র টুকরো টুকরো হয়ে যায়, সাথে সাথে সেখানে একটা বড় বিস্ফোরণও ঘটে। এটা দেখে ব্রাদার ফ্র্যাঙ্গক খুব খুশি হয়ে যায়, আর সেখান থেকে দূরে দুইজন লোকও এইসব দেখছে। একজন মেয়ে তোমার সঙ্গে নিয়ে লিং ছিল, আর অন্যজন তার বন্ধু। ওই ছেলেটি বলে, এই লিনদং তো বোকা ছিল, কারণ সে জানত যে সে নির্বাণার 3U1 রেলমের কাল্টিভেটর। তবু সে ফ্যাংকে চ্যালেঞ্জ করার ভুল করল, যিনি নির্বাণার 4 রেলমের কাল্টিভেটর। এটা একদম এমন যেন একটা পিঁপড়ে পুরো তুমি গাছটাকে নড়ানোর চেষ্টা করছো। সবাই শুনে মিস সাংলি পেছনের দিকে তাকিয়ে হাসতে লাগল, আর হাসতে হাসতে বলল, যে কেউ লিনদংকে কখনো হালকাভাবে নিয়েছে সব সময় তা নিয়ে পোষ দিয়েছে। শুনে ছেলেটাও একটু অবাক হয়ে গেল, আর মিস সাঙ্গালিকে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই ছেলেটাকে অনেক ভালোভাবেই চেনো। মিস সাঙ্গালি উত্তর দিল, হ্যাঁ, আমি তাকে চিনি, আর আমি এটাও জানি যে লিনদং এখনও তার ট্রাম্প কার্ডটা ব্যবহার করেনি। এখনও তো খেলা শুরু হয়েছে মাত্র। আর তার কথাই একদম ঠিক ছিল, কারণ তখনই হঠাৎ আমরা দেখতে পাই লিনদং ধোঁয়া সরিয়ে ভিতর থেকে বেরিয়ে আসছে, যা দেখে ব্রাদার ফ্র্যাঙ্গগের মুখ থেকে আনন্দ গায়েব হয়ে গেল। সে দেখে লিনদং একদম ঠিকঠাক আছে এবং অবাক হয়ে প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব। তখন লিনদং হাসি মুখে জবাব দেয়, বলতে হয় একটা হেভেনলি গ্রেটেড সোল ট্রেজার আসলেই বেশ ঝুঁকিপূর্ণ হয়। এটা শুনে ব্রাদার ফ্র্যাঙ্গগ আবার রেগে গেল, আর লিনদংকে জড়াতে ফান থেকে সে তার ব্ল্যাক ড্রাগনকে সামনে পাঠিয়ে দেয়, যা লিনদংয়ের উপর আক্রমণ চালিয়ে ফানকে জড়িয়ে নিজের মধ্যে আটকে রাখে। মিস রু এটা দেখে খুব খারাপ লাগছিল, আর বলে, আমাকে মাফ করে দাও, আমার কারণে তোমরা এই সমস্যায় পড়ে গেছ। আর স্যামিয়ন তার ভাইকে সমস্যায় দেখে সাহায্য করতে এগোতেই ছিল, কিন্তু তখনই হঠাৎ মিস্টার ডাও এখানে স্যামিয়ানকে থামিয়ে বলে, কোনো কথা না, তুমি চিন্তা করো না, লিনদং তাকে সামলে নেবে। আর আমরা দেখি ঠিক তেমনটাই হয়। লিনদং তখন ব্ল্যাক ড্রাগনের চাপে থেকে নিজেকে মুক্ত করার জন্য ফায়ার রিমুভেবল গ্রিন ড্রাগন বেল অ্যাক্টিভেট করেছিল, যা তাকে একটু ভাবার সময় দিত। অন্যদিকে ব্রাদার ফ্র্যাঙ্গক তার ব্ল্যাক ড্রাগন ব্যবহার করে সব শক্তি লাগাচ্ছিল যেন ওই গ্রিন ড্রাগন বেলটাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। সঙ্গে সঙ্গে ব্রাদার ফ্র্যাঙ্গক খুশি হয়ে বলছিল, এখন তোমার জীবন আমার হয়ে যাবে। কিন্তু তখনই হঠাৎ আমরা দেখলাম লিনদং তার হাজুর স্কাই ড্রাগন টেকনিক অ্যাক্টিভেট করল, যার কারণে সে ট্রান্সফর্ম হয়ে গেল। লিনদমের চোখগুলো একদম ড্রাগনের মতো রূপান্তরিত হয়ে গেছে, তার শরীরে একটা আর্মার চড়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা হাজুর ড্রাগন আবার লিনদংকে ঢেকে তার সামনে এসে দাঁড়ালো, যেখানে লিনদং ফেং বলছিল, শেষ পর্যন্ত তোমাকে কে বলেছে যে আমার জীবন তুমি এভাবে নিতে পারবে? জাগ্রত স্বপ্ন দেখা বন্ধ করো। এখন একদিকে লিনদং আর অন্যদিকে ব্রাদার ফ্র্যাঙ্গগ, একদিকে হাজুর ড্রাগন আছে আর অন্যদিকে একটা ব্ল্যাক ড্রাগন। দুজনেই তাদের তাদের ড্রাগনগুলো নিয়ে একে অপরকে ধ্বংস করার জন্য সামনে এগিয়ে এলো, যেখানে আমরা দেখতে পাই যে ভাইয়া ফেঙ্গক তো পুরো শক্তি দিয়ে লড়ছিল, কিন্তু লিংয়ের হাজুর ড্রাগনটা একটু বেশি শক্তিশালী ছিল, যেটা ওই ব্ল্যাক ড্রাগনকে গলায় জোরে ধরে ফেলে। তার চোয়ালে গলাটা চেপে ধরে একসাথে চারদিক থেকে ঘিরে ফেলে হাজুর ড্রাগন। তারপর সেটা নিচের দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি মাটির দিকে নিয়ে যেতে শুরু করল।
আমরা দেখতে পেলাম এখানে হাজু ড্রাগন ব্ল্যাক ড্রাগনকে তার চোয়ালে ধরে তাড়াতাড়ি মাটির সাথে জোরে ধাক্কা মারল, যার কারণে ব্ল্যাক ড্রাগন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর সেই কারণেই আমরা দেখি ব্রাদার ফ্র্যাঙ্গগের মুখ থেকে রক্ত বের হতে শুরু করল। যদিও তার হেভেনলি লেভেল সোল ট্রেজার অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু সে নিজেই দুর্বল, তাই সে এর পুরো সম্ভাবনা ব্যবহার করতে পারছে না। ঠিক তখনই লিন্দং তার ব্ল্যাক ড্রাগনকে হারালো। সে তার হাজুর ড্রাগন পাঞ্চ প্রস্তুত করে দ্রুত ব্রাদার ফ্র্যাঙ্গগের দিকে এগোতে শুরু করল। সাথে সাথে সে ফেঙ্গককে বলল, চল এখন মরার জন্য তৈরি হয়ে যা। এটা শুনে সামনে থেকে ব্রাদার ফ্র্যাঙ্গগ সঙ্গে সঙ্গে তার সামনে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করল। লিন্দং বলছে, এমন ভুল করিস না ছেলে, আমার ফেংইউয়া এবং ডাইনেস্টি তোকে বাঁচিয়ে রাখবে না, ওরা অবশ্যই এর দাম নেবে। কিন্তু লিন্দং কখনো হুমকিতে মাথা ঘামায় না। আর আমরা দেখলাম লিন্দং তার হাজুর স্কাই ড্রাগন টেকনিক ব্যবহার করে সেই ব্যারিয়ার ভেঙে ফেলল। পাশাপাশি সে একটা শক্তিশালী পাঞ্চ মারল ব্রাদার ফেঙ্গগের বুকে। ওই আঘাত এমন ছিল যেন ড্রাগনের নখ তার শরীর পুরোপুরি ছিঁড়ে ফেলেছে। তার বুক থেকে রক্ত ঝরতে লাগলো আর শেষমেশ সে মরতে মরতে মাটিতে পড়ে যায়। তার মারা যাওয়ার পর তার নির্বাণা সিল আর সাথে সাথে তার হেভেনলি লেভেল সোল ট্রেজার বেরিয়ে এসে লিন্দং তাদের দুটোরই নিজের কাছে নিয়ে নিল। এখানেই তার নির্বাণা সিলের কারণে লিন্দনের কাছে 100 পয়েন্টস জমা হয়ে গিয়েছিল, যার ফলে লিন্দং খুব সহজেই হেমান র্যাঙ্কিংয়ে ঢুকে পড়ল। সেটা দেখে বাইরে থাকা সবাই অনেক অবাক হয়ে গেল। আখির এটা কিভাবে করল? লিন্দং তো অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হল। সে সুপার ডাইনাস্টির ফ্যাংকে এত সহজেই হারিয়ে নিজেই আর্থ র্যাঙ্ক থেকে হেমান র্যাঙ্কিংয়ে চলে এসেছে। আর একদিকে লিন্দংকে জিততে দেখে মিস হ্যাংলিও খুশি হয়ে ওই ছেলেটাকে বলছিল, দেখো আমি তো বলেছিলাম এই ছেলেটার মধ্যে অনেক সারপ্রাইজ আছে, এটা তোমাকে যে কোনো সময় চমকে দিতে পারে। তার উপর ছেলেটাও সম্মত হয়ে বলল, হ্যাঁ মানতেই হবে যে এই ছেলে সত্যিই আমার ওপিনিয়ন তৈরির যোগ্য। যখন এসব বলছিল, অন্যদিকে আমরা দেখছি মিস্টার ডাও, জামিয়ান আর মিসরু তিনজনেই উড়ে উড়ে ফুরসি লিন্দংয়ের কাছে এসে পৌঁছেছে। সেখানে মিস্টার ডাও লিন্দংকে তামাশা করে বলছিল, কি ছেলেরা, শেষ পর্যন্ত তুমি এত ধীর কেন? আমরা তো অনেক আগেই আমাদের শত্রুদের শেষ করে দিয়েছিলাম, তোমরা এত সময় নিলে। সাথে সাথে যারা যোদ্ধাদের হারিয়েছিল তারা তাদের নির্বাণা সিলসও এখানে জামিয়ান জমা করেছে, যেটা লিঙ্কে দিয়ে বলছে, লিন্দং লো, এটা নিজের কাছে রাখো। এই সব দেখে মিস রুফুনো তার নির্বাণা সিলস বের করল আর এখানে লিন্দংকে দিয়ে বলল, আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমার কাছে বেশি করার কিছু না হতে পারে, কিন্তু অন্তত আমি তোমাকে আমার এই নির্বাণা সিলটা দিতে পারি। সবাই দেখে মিস্টার ডাও এখানে মিস রুকে বলতে থাকে, তোমার হৃদয় খুব বড়, কিন্তু এই নির্বাণা সিলটা নিজের কাছে রেখে যেও। অন্যদিকে লিন্দং এখানে স্যামিয়ানের কাছ থেকে ওই 3টে নির্বাণা সিল নিয়ে মিস রুকে দিয়ে বলল, তোমার সমবয়সী আমারও এক ছোট বোন আছে, তোমাকে দেখে ওর কথা মনে পড়ে গেল। যদি ওরও বিপদ হয় আমি আশা করি কেউ এসে ওর সাহায্য করবে। আর মিসরু সেই 3টে নির্বাণা সিলস মানতে গিয়ে এখানে লিন্দংকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর আমরা দেখছি লিন্দুরা এখানে নিজে এবং তাদের ভাইদের মিসরুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মিসরুও এটা দেখে বেশ খুশি হয়। অন্যদিকে মিস অফ ফান নিজের কাছ থেকে একটা স্ক্রোল বের করছে, যাতে সে লিন্দমের এই মুহূর্তের র্যাঙ্কিং দেখতে পারে। সঙ্গে সঙ্গে সিন শিফট হয়ে অন্যদিকে 100 ক্যালিডন মাউন্টেনেও চলে এসেছে, যেখানে আমরা দেখছি 7 সুপার সেক্সের প্রতিটা কেল্টার সেলানে আছে এবং তারা সবাই লিংয়ের এই কাজ দেখে অনেকটাই ইমপ্রেসড ছিল। যারা একে অপরের সঙ্গে কথা বলছিল যে এই লর্ড ডাইনেস্টির কাল্টিভেটর এত সহজেই অর্থ র্যাঙ্ক থেকে হেমন র্যাঙ্কিংয়ে উঠে গেছে, এটা সত্যিই ইন্টারেস্টিং। আর কিছু এল্ডার বলছিলেন, আমি তো ভাবছি এই ছেলেটা যদি ফাইনাল স্টেজ পর্যন্ত পৌঁছায় তাহলে শেষমেশ সেটা কোন সেক্টে যোগ দেবে। ঠিক তখনই আমরা সুপ্রিম জুবান সেক্টের একজন এল্ডারকেও দেখি, যিনি বলছিলেন, তোমরা এই ছেলেটার প্রতি এত বেশি আগ্রহ কেন দেখাচ্ছ? আমার কাছে তো এই ছেলেটা অত বিশেষ কিছু লাগলো না। যেই ছেলে পুরো চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 হবে, শুধু সেই আমার সুপ্রিম সেক্টে আসতে পারবে। এখানেই আমরা সেই পুরনো এল্ডারকে দেখছি, যার নাম মাস্টার ওয়াডাও, আর সেই ডাও সেক্ট থেকে। সে লিংকে দেখে বেশ ইমপ্রেসড লাগছিল, আর এটাই সে অপেক্ষা করছিল। এরপর সিন আবার ফিরে এসে জঙ্গলে চলে গেল। সেখানে মিস্টার ডাও লিন্দংকে বলছিল যে আমরা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছি। এখন আমি পুরো বিশ্বাস করি যে অনেক সুপার ডাইনেস্টির এজেন্ট ছেলেরা আমাদের থেকে বদলা নেবার জন্য আমাদের পিছনে অবশ্যই আসবেই। লিন্দং তখন হাসি দিয়ে জবাব দেয়, আমরা এখনও হেমন র্যাঙ্কিংয়ের শীর্ষ 24-এ পৌঁছাইনি, তো কেউ যদি আমাকে ধরে আমার নির্বাণা সিল দিতে চায় তাহলে আমি ওর থেকে সেই নির্বাণা সিল তুলে নেব। এটা করতে আমি খুশি হব। এটা শুনে মিস্টার ডাও বলে, হ্যাঁ হিরোগিরি পরে করো, এখন তোমার অবস্থা যেটা, এত খারাপ কন্ডিশনে আমি মনে করি না তুমি নিজের রেলমের কাল্টিভেটরকেও হারাতে পারবে, তাই আগে তোমার ক্ষতগুলো সেরে ওঠার দিকে মনোযোগ দাও। এটা শুনে লিন্দংও এর জন্য রাজি হয়ে গিয়েছিল। সাথে সাথে সে সামনে থেকে মিসরু বলছিল, তুমি এখানে একা একা বাঁচতে পারবে না, তাই কেন তুমি আমাদের সঙ্গে আসো না, যাতে তুমি তোমার ঘগরগুলো ভালো করে সারিয়ে উঠতে পারো। এটা শুনে মিসরু অবশ্য হ্যাঁ বলতেই চেয়েছিল,
কিন্তু একই সাথে তার লিন্দং আর তার ভাইদেরও চিন্তা হচ্ছিল, যা মিস্টার ডাও ভালো করেই বুঝতে পেরেছিল। তাই মিস্টার ডাও মিসরুকে বলল, চিন্তা করো না, আমার ওপর বিশ্বাস করো, আমি মাস্টার ডাও। আমার সামনে এমন কিছু নেই যার চিকিৎসা বা সমাধান আমি জানি না। তো চিন্তা করো না, আমি তোমার সাহায্য করবই। এটা শুনে মিসরু তো খুশি হয়ে উঠল। অন্যদিকে লিন্দংও হাসতে হাসতে মিসরুকে তার সন্নে যাওয়ার ইঙ্গিত দিল। আর তারা এগোতেই হঠাৎ, লড়াই করতে মজা লাগে, আর আমি তোমার সঙ্গে লড়াই করে আমার শক্তি পরীক্ষা করতে চাই। হ্যাঁ, আমি জানি তুমি এখন জখম হয়েছ, আর আমি তোমার জখমের সুযোগ নেব না, বরং আমি চাই তুমি তোমার জখমগুলো ভালো করে সারাও। যখন আমরা দুজনেই 100 ডাইনাস্টি মাউন্টেনে মুখোমুখি হব, তখন আমি চাই আমাদের মধ্যে একটা লড়াই হোক। কিন্তু তোমার সেই কথাগুলো ভালো লেগেছিল, তাই সে জিজ্ঞাসা করে, অবশেষে তোমার নাম কি? তার উত্তরে সে বলে, আমি কিনকিয়ান হ্যাভেনলি ডাইনাস্টির। সেই নাম শুনে মিসরু অবাক হয়ে বলল, কিনকিয়ান তো হ্যামেন র্যাঙ্কিংয়ে প্রথম নম্বরে ছিল, আর ওই ছেলেটা নির্বাণা 6 জুভান রানের কাল্টিভেটর। কিন্তু লিম এসব নিয়ে কিছু ভাবল না, বরং হাসতে হাসতে বলল, আসলে আমি তোমাকে কিভাবে মানতে না পারি? তোমার শর্ত আমি মেনে নিচ্ছি। যখনই তুমি চাও আমি তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকব। এটা শুনে ব্রাদার কিটিয়ান লিদংয়ের পথ ছেড়ে দিল। তখন লিং আর তার ভাই সামনে এগোতে লাগল। ঠিক তখনই হঠাৎ ব্রাদার কিটিয়ান পিছন থেকে ডেকে বলল, হুয়ে বলে যে লিদং, যতক্ষণ না তোমরা তোমাদের জখমগুলো পুরোপুরি সেরে ওঠো, ততক্ষণ চেষ্টা করো যেন তোমাদের মুখোমুখি না হতে হয় 4 ডেমন সেটের ছেলেদের সাথে, বিশেষ করে 3 সং ডেভেল ব্রাদার্সের সাথে, কারণ তারা তো সুপার ডাইনাস্টিজের কাল্টিভেটরের শিকার করছে, এবং সেটা খুবই বিপজ্জনক। এটা শুনে লিং উত্তর দেয়, ওয়ার্নিংয়ের জন্য ধন্যবাদ, আমি খেয়াল রাখব। এরপর লিং তার ভাইদের নিয়ে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে সং লিং এসে ব্রাদার কিটিয়ানের কাছে বলে, কত দুঃখের ব্যাপার, ফাইট তো আর কিছু হলো না, চলো এখন এখান থেকে চলো, তাছাড়া পিছনে ফিরে দেখারও কিছু নেই। এসব বলতেই মিস হ্যাংলিং ওখান থেকে সামনে চলে গেল। আর অন্যদিকে ব্রাদার কিনটিয়াং এসব দেখে মনে মনে বলছিল, হ্যাংলিং তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার জন্য 100 ডাইনাস্টি ওয়ার চ্যাম্পিয়নশিপ জিতব, যাতে প্রমাণ করতে পারি শুধুমাত্র আমি তোমার যোগ্য। এসব বলতেই ব্রাদার কিটিয়ার্মি ফোর্স মিস হ্যাংলিংয়ের পেছনে ছুটে চলে। এরপর সিন সরে এসে অন্য পাশে এক গুহায় চলে আসে। আমরা দেখছি লিদং আর মিসরু দুজনেই মুখোমুখি বসে আছে, যাতে তারা দুজনেই তাদের জখম সারাতে পারে। তখন মিসরু লিদংকে তার শক্তি দেখানোর জন্য ওই এরিয়া অ্যাক্টিভেট করে দেয়। ওই এরিয়ার ভিতরে সে স্পিরিট টেম্পেলমে অনেক সিল লাগিয়ে তাকে বন্দি করে রেখেছে। লিদং ওই এরিয়া দেখে বলছিল, এর ভিতরে থাকা শক্তি অনেকটাই ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর শক্তির কারণেই তোমার ব্যাকলাশ হয়েছে, যার জন্য তুমি নির্বাণা রেলের ওপর বসে থেকেও বেশি বিপজ্জনক হতে পারছো না। পার মিসরু জবাব দিয়ে বলল, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, ওই স্পিরিট অ্যাম্বলেমটা একটু বেশিই ফিয়ার্স, তাই সেটা কন্ট্রোল করার জন্য আমি মাল্টিপল লেয়ার্স অফ সিল ব্যবহার করেছি, যাতে আমি সেটা সাপ্রেস করতে পারি। যতক্ষণ না আমি নিজের ইচ্ছা মতো তার সব সিল সহজ করে দিই, ততক্ষণ সে আমাকে বেশি ক্ষতি করতে পারবে না। লিদং তার এই সব কথা শুনে স্পিরিট অ্যাম্বলেম আর সেই সব কিছু দেখে অনেকটাই ইমপ্রেসড লাগছিল, আর সে ধীরে ধীরে তার দিকে হাত বাড়ানোর চেষ্টা করল, যার কারণে মিসরু একটু অসুবিধা বোধ করে লজ্জায় পড়তে শুরু করল। এখানেই লিন্ডং প্রথমে বোঝা গেল না, কিন্তু যখন সে নিজের হাতের দিকে তাকায় তখন বুঝতে পারে। তাই সে আবার হাতটা পিছনে সরিয়ে নেয়, কারণ তার হাত মিসরুর প্রাইভেট পার্টের দিকে যাচ্ছিল। সে বুঝতে পারে না কিভাবে এই টেনশন কমাবে, তাই মিসরুকে প্রশ্ন করে বলে, এখন তো তুমি স্পিরিট অ্যাম্বলেমের পুরো পোটেনশিয়াল ব্যবহার করতে পারছো না, তাই না? তার উত্তরে মিসরু বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, এখন আমি শুধু 2 সিলের স্তরের চাপই সহ্য করতে পারি, তাই আমি প্রতিবার শুধু 2 সিলই মুক্তি দিই। কিন্তু একদিন এমন একটা দিন আসবেই যেদিন আমি এটা পুরোপুরি রিফাইন করে ফেলব। তারপর মিসরু তার স্পিরিট অ্যাম্বলেমের ফুল পাওয়ার ব্যবহার করতে পারবে, আর সাথে সাথে ওর কোনো ব্যাকলাশও হবে না। যা শুনে লিনুমো ওদিকে হাসতে হাসতে মাথা নেড়ে দেয়। এরপরই দুজন ধ্যান ধরে তাদের জখমগুলো হিল করতে শুরু করলো। আর অন্যদিকে কেভের বাইরে আমরা সিয়াভিয়ান আর মিস্টার ডুকে দেখতে পাই, যারা কাল্টিভেশন ফর্মে বসে ধ্যান করছিল। সাথে সাথে তারা লিং আর মিসরুকে প্রোটেক্ট করার জন্য বাইরে অপেক্ষা করছিল। রাহাছে তখনই হঠাৎ আমরা দেখি সেখানে 3টা ডেমন এসে পড়ল, যারা লিদংঘাংকে খুঁজছিল এবং তাকে শিকার করতে চাচ্ছিল। তখন মিসরু আর সিয়াভিয়ান সেটা দেখে সঙ্গে সঙ্গেই ওই 3 ডেমনদের উপর আক্রমণ করে তাদের থামিয়ে দেয়, এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে তারা দুজনেই ওই 3 সং ডেভিল ভাইদের সামনে দাঁড়িয়ে পড়ল, যাদের মধ্যে কেন্দ্রীয় ব্যক্তির নাম ছিল সং জন, আর বাকিদের নাম সং কি আর সংবা। এরা সবাই নির্বাণা রেলেমের 5 ভিউ রেমের কাল্টিভেটর ছিল। সেখানে সং কি আর সং জিং সং সিংকে প্রশ্ন করতে করতে তাদের সম্পর্কে জানতে চাইল। আমরা কি করব? এই প্রশ্নে সং সিং বলল, দুজনকেই মার দিতে হবে। এটা শুনে সং কি আর সংবা তাড়াতাড়ি এখানে সিয়াভিয়ান আর মিস্টার ডুয়ের দিকে এগোতে লাগলো। এটা দেখে মিস্টার ডু সিয়াভিয়ানের কাছে বলল, তোমাদের অবশ্যই তাদের আটকাতে হবে, আমরা যে কোনো পরিস্থিতিতেই লিদংকে কষ্ট পেতে দেব না, আর সং সিংয়ের ব্যাপারে আমি খেয়াল রাখব। এটা শুনে সিয়াভিয়ান ঠিক তেমন করল। সে একা একা সং কি আর সংবাকে আটকানোর জন্য এগিয়ে গেল, কিন্তু দেখল তার এই স্টাফ আক্রমণ সং কি আর সংবাদের দিকে ওদের শরীরের ভিতর দিয়ে একটা কিছু যাচ্ছে, যেন ওরা ধোঁয়ার মতো রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাই সিয়াভিয়ান রেগে গেল, আর রেগে রেগে বলল, ওদের থামানো কঠিন, না আমি ওদের সবাইকে মার ফেলি। তখন মিস্টার ডা উত্তর দিল, তোমার মনের মতো করো,
অন্যদিকে সং সিং এটা শুনে রেগে গেল আর মিস্টার ডাওকে বলল, মনে হচ্ছে তোমরা দুজনেই মরতে চাও। এটা বলেই সং সিং মিস্টার ডাওয়ের দিকে এগিয়ে আসতে লাগল। মিস্টার ডাও তার ক্ল্যাট ব্যবহার করে সং সিংয়ের উপর আক্রমণ করল, যার ফলে সং সিং নিজের ক্ষমতা ব্যবহার করে ব্লক করে দিল। আমরা দেখছি যে সং সিং এখানেই স্মোকে কনভার্ট হচ্ছিল। তখন মিস্টার ডাও বলল, নিশ্চিতভাবেই তুমি সেই কাল্টিভেটর যারা সেই কাল্টিভেশন মেথড ব্যবহার করে যেখানে লাইফ ফোর্সকে ডেথ এনার্জিতে রূপান্তর করা হয়। তোমাকে দেখে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে তুমি স্কাই ডেভিল এম্পায়ারের লোক। আর এটা বলতেই মিস্টার ডাও সঙ্গে সঙ্গে পাশ থেকে এসে তার পাওয়ার অ্যাটাক ব্যবহার করে সং সিংয়ের ওপর হামলা করার চেষ্টা করল, কিন্তু আবারও সে ডেথ এনার্জিতে কনভার্ট করে আবার লাফ দিয়ে পিছনের দিকে চলে আসে এবং এখানে মিস্টার ডাওকে বলে, তুমি সত্যিই অনেক বুদ্ধিমান, তোমার জ্ঞানের তো কোনো জবাবই নেই। এটা বলে সে আবার তার অস্ত্র বের করে। সাথে সাথে মিস্টার ডাওকে বলতে থাকে, লোকজন আমাকে ডেথ সোল জেনারেল বলে চেনে, আমি ইস্ট জুবান রিজনের স্কাই ডেভিল এম্পায়ার সি, কিন্তু তুমি সবকিছু জানলে, এখন তোমাকে মারা হবে। এসব বলে সে আবার তার অস্ত্র নিয়ে মিস্টার ডাওয়ের উপর আক্রমণ করতে এগিয়ে আসে, জাম্প করে দেয়। আর আমরা দেখি মিস্টার ডাও ঠান্ডা মাথায় জবাব দিয়ে বলে, হ্যাঁ, তোমার শরীর থেকে আমি ডেথ রেলমের ওরা অনুভব করছি, কিন্তু সেটা অনেক কম। এটা বলেই মিস্টার ডাও এক হাতেই সংকে পিছনে ঠেলে দেয়। সাথে সাথে সে সঙের দিকে এগোতে শুরু করে মারার জন্য। সং জবাব দেয়, আমার শরীরে ডেথ এনার্জি অনেক দিন ধরেই লেগে আছে, তবু আমি বেঁচে আছি। তোমার কি সত্যিই মনে হয় তুমি আমাকে শেষ করতে পারবে? পারবে। মিস্টার ডাও প্রথমে সং সিংয়ের উপর স্ল্যাশ অ্যাটাক মারতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝপথে ওর মাইন্ড বদলে গিয়ে একটা বড় ব্লাস্ট ফেলে যা অ্যাটাক সং সিংয়ের উপর হিট করেছিল, আরও উড়ে পিছনের দিকে একপাশে ল্যান্ড করে। এইটাই প্রথম অ্যাটাক যা ওর শরীর স্পর্শ করতে পেরেছিল, যদিও বাকি অ্যাটাকগুলোর শরীরের পার হয়ে যাচ্ছিল। মিস্টার ডাও কুল ভঙ্গিতে জবাব দিয়ে বলে, বাচ্চা, আমার মনে হয় না তোমার মাস্টার ডাওয়ের সামনে শো অফ করা উচিত। এই কথায় এখন সং সিংও অনেক বেশি রেগে গিয়েছিল, আর সে মিস্টার ডাওয়ের আবার নিজের নেদারওয়ার্ড গোস সার্টেন টেকনিক ব্যবহার করে ডেথ এনার্জি দিয়ে ফ্রন্ট থেকে চারদিকে মিস্টার ডাওকে ঢেকে ফেলে। ডেথ এনার্জির অবজেক্টের মধ্যে আমরা দেখি কিছু খারাপ বাদুর মিস্টার ডাওকে আক্রমণ করতে আসছে। তখন হঠাৎ মিস্টার ডাও তার সোল চেঞ্জ অ্যাক্টিভ করে নেয়, যা স্পেশালি এমন ধরনের খারাপদের টার্গেট করে। আর আমরা দেখি মিস্টার ডাও তার সোল চেঞ্জ ব্যবহার করে সব খারাপদের ধ্বংস করে ফেলে। মিস্টার ডাও তার সোল চেঞ্জ নিয়ে কাফি কুল একটা স্টাইলে নিজের ডেথ এনার্জি থেকে মুক্তি পাচ্ছিল। সেটা দেখে সং সিং নিজেও চমকে গেল, আর ভেতরে ভেতরে ভাবতে লাগলো, এই মানুষটা দেখে মনে হয় না ও এখানে নির্বাণা শক্তি জোগাড় করতে এসেছে, মনে হয়তো আরও অনেক বেশি ভয়ঙ্কর কেউ। ও শুধু নিজের পাওয়ার্সকে দমন করে রেখেছে। অন্যদিকে মিস্টার ডাও তার সোল চেঞ্জ ব্যবহার করে সং সিংয়ের উপর আক্রমণ শুরু করল। সং ডজ করে সেই আক্রমণগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন হঠাৎ করেই সং সিং অনুভব করল যে ওই গুহার ভিতর থেকে দারুণ একটা শক্তি বের হচ্ছে। সেটা দেখে সে জিভ বের করে বলল, মনে হচ্ছে কেউ ওই গুহার ভিতরে বসে নিজের লেভেল ব্রেক থ্রু করার চেষ্টা করছে। এটা শুনে মিস্টার ডাও খুব রেগে গেল, আর সে আবার নিজের সোল চেঞ্জ ব্যবহার করে সং সিংয়ের ওপর হামলা করতে লাগল। তখন হঠাৎ আমরা দেখি সং সিং একটা শক্তিশালী ক্ল অ্যাটাক 4 নিয়ে গুহার ভিতরের দিকে ছুড়ে মারে। সেই অ্যাটাককে আটকাতে মিস্টার ডাও দ্রুত চলাফেরা করে 4 নিয়ে গুহার সামনে চলে আছে আর মিস্টার ডাও সেই হামলাটাও থামিয়ে দিয়েছিল। কিন্তু অন্যদিকে এখানে সং সিং বুঝতে পারল যে ভিতরে যে মানুষটা আছে সে হয়তো তার ব্যাপারে অনেক চিন্তা করে। দুর্ভাগ্যবশত সং সিং মিস্টার ডাওয়ের দুর্বলতাটা খুঁজে পেয়েছিল, কিন্তু এই দুর্ভাগ্য এখানেই শেষ হলো না। ঠিক তখনই দৃশ্য বদলে অন্যদিকে জিয়ামিয়ানের দিকে চলে যায়, যে দুইটা কাল্টিভেটরের সাথে লড়াই করার চেষ্টা করছিল। হঠাৎ তার উপরও কিছু মেঘ জমা হতে শুরু করল, সাথে সাথে জিয়ামিয়ানের শরীর থেকে শক্তি বের হয়ে আকাশে ছুঁয়ে যাচ্ছিল। মানে জিয়ামিয়ানের হ্যামেনলি ট্রেবুলেশন পরীক্ষার শুরু হতে চলেছে। এরপরেই জিয়ামিয়ানের লেভেল ব্রেক থ্রু হয়ে যাবে, কিন্তু জিয়ামিয়ান এখন একটা লড়াইয়ে জড়িয়ে আছে। ওই লড়াই তার জন্য আগেই কঠিন হয়ে উঠেছিল, আর যদি সে হ্যামেনলি ট্রেবুলেশন পরীক্ষাও শুরু করে দেয় তবে সে তো নিশ্চিতভাবেই হারবে। তাই আমরা দেখি যে জিয়ামিয়ান জোর করে নিজের হ্যামেনলি ট্রেবুলেশনকে দমন করার চেষ্টা করে, যাতে সে ওই দুই কাল্টিভেটরের সাথে লড়তে পারে। কিন্তু এর ফলে হঠাৎ করেই জিয়ামিয়ানের ভিতর থেকে কষ্ট শুরু হয়, কারণ সে জোর করে নিজের এনার্জি দমন করেছে। তাই এই কারণে জিয়ামিয়ানের ওপর ব্যাকল্যাশ পড়ে, যা ওই দুই সঙ্গী ভাইও দেখে ফেলেছিল। আর তারা জিয়ামিয়ানের এই দুর্বলতার সুযোগ নিয়ে ফের একবার ব্লাড টুডো টেকনিক ব্যবহার করে জিয়ামিয়ানের ওপর হামলা করার চেষ্টা করে। সেই আক্রমণে জিয়ামিয়ান খুব খারাপভাবে আহত হতে পারত। তাই আমরা দেখি মিস্টার ডাও তৃতীয় সঙ্গে মুভ করে ফেরসি জিয়ামিয়ানের সামনে এসে পড়ে, যেখানে সে আক্রমণটা ব্লক করে জিয়ামিয়ানকে বাঁচায়। কিন্তু ঠিক তখনই আমরা দেখি কুমিনা সংসেং সুযোগটা হাতছাড়া করতে চায় না, তাই ফোর্স থেকে কেভের ভিতরে ঢুকে পড়ল, যার পিছে মিস্টার ডাও দৌড়তে শুরু করল যেন তাকে থামাতে পারে। পিছে পিছে সিয়ামিয়ানও তাকে অনুসরণ করতে চাইল, কিন্তু এই সময় ও খুবই দুর্বল ছিল। আর পিছনের দিকে সঙের দিকে সং বা ডেড ডেমন সিল টেকনিক ব্যবহার করে জিয়ামিয়ানের ওপর জোরালো আক্রমণ করার চেষ্টা করল। এটা দেখে মিস্টার ডাও বুঝতেই পারছিল না তারা কি করবে। সে জিয়ামিয়ানকে রক্ষা করল আর নিজের লিড অঙ্কের। পরিস্থিতি অনেক কঠিন হয়ে উঠেছিল। তখন হঠাৎ করে সিন বদলে অন্যদিকে সেই কেবের ভিতরে চলে যায়। সেখানে আমরা দেখি লিনদং আর মিশ্র দুজনেই বসে আছে। লিনদং তার লেভেল ব্রেক থ্রু করার জন্য কাল্টিভেশন করছিল, আর অন্যদিকে দেখি মিশ্র অবশেষে তার চোট সারিয়ে ফেলেছে এবং হঠাৎ করে চেতনায় এসেছে।
সাথে সাথে সে অনুভব করল কেউ তিজির সঙ্গে কেবের ভিতরে ঢুকতে চেষ্টা করছে। তাই আমরা দেখি সে ফোর্স থেকে তার স্পিরিট অ্যাম্বলেম অ্যাক্টিভেট করে তিজিকে নিয়ে বাইরে পাঠিয়ে দেয়, কারণ বাইরে আসতেই ফোর্স আর সংজেন এসে আঘাত করল। আর কি সং সেংকে স্পিরিট অ্যাম্বলেম থামিয়ে দিয়েছিল, তাই মিস্টার ডাওকে সুযোগ মিলল যে সে সিয়ামিয়ানকে বাঁচানোর জন্য ফোর্সের পেছনে গিয়ে সেই আক্রমণ ব্লক করে দিতে পারে। এই সব কিছু মাত্র 2 সেকেন্ডের মধ্যে ঘটল। মিস্টার ডাও মজার মতো পেছনে এসে সেই আক্রমণ ব্লক করার পর ওই 2 কাল্টিভেটরের সাথে একাই লড়াই শুরু করল। আরেকদিকে আমরা দেখি মিশ্রও তার স্পিরিট অ্যাম্বলেম নিয়ে এখানে সং সেংয়ের সামনে এসে দাঁড়িয়েছিল, যেখানে সে সং সেংকে পেছনে ঠেলে বলল, আমার থাকতেই তুমি ভাই লিন্ডংকে একটুও আঘাত দিতে পারবে না। অন্যদিকে সং সেংও পিছন ফিরে নিজেকে সামলাতে সামলাতে এখানে মিশ্রুর দিকে তাকিয়ে বলল, তোমার কাছে স্পিরিট অ্যাম্বলেমের পাওয়ার তো আছে। মিশ্রু বলল। এরপর সং সেং আবার তার ডেথ এনার্জি ব্যবহার করে সেই স্পিরিট অ্যাম্বলেম ঢেকে দিতে শুরু করল, যা ওকে তার স্পিরিট অ্যাম্বলেমের পাওয়ার একটু বেশি বাড়াতে হবে। আর এই জন্য আমরা দেখি মিশ্রু আবার তার সেকেন্ড সিল আনলক করল। সেকেন্ড সিল আনলক করার সঙ্গে সঙ্গে মিশ্রু তার এনার্জি স্পিরিট অ্যাম্বলেমের মধ্যে স্থানান্তরিত করতে শুরু করেছিল, যার ফলে স্পিরিট অ্যাম্বলেম পরিবর্তিত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠল। এরপর আমরা দেখলাম স্পিরিট অ্যাম্বলেম একা সামনে এগিয়ে গিয়ে সঙের সাথে লড়াই করছিল সমানভাবে। কিছুক্ষণ এই লড়াই চলল, কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম সং সিং চতুর্ভাবে স্পিরিট অ্যাম্বলেমকে তার ডেথ এনার্জিতে আটকে দিল, যার কারণে সে হাঁটু গেড়ে পড়ল আর মিশ্রু একাই বেঁচে রইল। এরপর আমরা দেখি যে সে তার ডেথ এনার্জি দিয়ে একটা বড় স্কাল বানিয়ে মিশ্রুয়ের ওপর আক্রমণ করতে থাকে, যাতে সে মিশ্রুকে মারতে পারে। অন্যদিকে মিশ্রুর কাছে বেশি এনার্জি বাকি ছিল না, যাতে সে রাস্তা ব্লক করতে পারে। মনে হচ্ছিল মিশ্রু এখানেই মারা যাবে, কিন্তু ঠিক তখনই তিন শু ব্রাদার 3 ভাই এখন লিঙ্গের শিকার করতে এসেছিল, যে কিং সোয়ানের ভেতর বসে কাল্টিভেশন সাধনা করছিল। বাইরে মিস্টার ডাও এবং জিওমিং যে তিনজনকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ করে জিওমিং এ হ্যাভিং রেভলিউশন শুরু হয়ে যাচ্ছে। জোর করে সেটা থামানোর চেষ্টা করেছে, তার উপর ব্যাকক্লাশ প্রতিক্রিয়া আসে এবং মিস্টার ডাও ও উপস্থিত খারাপ ও হয়ে যাচ্ছে। হয় তিনি জিওমিং কে রক্ষা করবে এবং নয়তো তিনি শাওমিং কে রক্ষা করবে, ভেতরে ঢুকতে দিতে পারে না। এটা ভালো হলো
যে ঠিক সেই সময় মুহূর্তে মিরুন রুই জেনার ফিরে পেল এবং তার পাট পটনস ব্যবহার করে সঙ্গে সঙ্গে পেছনের দিক ঠেলে দিল, যার ফলে সে মিস্টার ডাও ও জিওমিংকে বাঁচাতে চলে যায়। এবং তবে আমরা দেখি যে অন্যদিকে মিস রুই ততটা শক্তিশালী ছিল না যে সেও সঙ্গে পুরোপুরি পরাস্ত করতে পারে। তাই আমরা দেখি যে শেষ মুহূর্তে যখন সঙ্গে মিস রুই এক প্রান্ত নিতে উদ্দেশ্য, তখন হঠাৎ লিংডু বাইরে থেকে চলে এসে সে মিস রুইকে বাঁচিয়ে বলে, এরপর সব কিছু আমার উপর ছেড়ে দাও। এরপর পরবর্তী পর্বে শুরু ঠিক সেই দৃশ্য দেখে যেখানে আমার লিংডংয়ের সঙ্গে খুব বাজেভাবে আহত করেছিল, তবু সঙ্গে সঙ্গে তার ও ডেলিভারি সিল টেকনিক ব্যবহার করে লিংডং এবং আক্রমণ করার চেষ্টা করলে এই আক্রমণ আটকাতে অন্যদিকে লিংডং তার ও গ্রিন ড্রাগন টেকনিক ব্যবহার করে দুইজনের আক্রমণ ছিল প্রাচীন শক্তিশালী। তাদের সংঘর্ষের কারণে সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে এবং এর ফলে আমরা দেখি যে কিছু পাথর মিস রুইয়ের উপরে পড়তে যাচ্ছিল। সঙ্গে তো লাভ দিয়ে নিজের বাঁচিয়ে পেছনের দিক চলে যায় এবং কিন্তু লিংডন প্রথমে নিচে গিয়ে মিস রুইকে রক্ষা করে, তারপর সে সেখান থেকে পেছনের দিক সরে আসে। অন্যদিকে আমরা দেখি যে সঙ্গে পেছনে জিওমিংয়ের এবং মিস্টার ডাও ও চলে এসেছে। সামনে ছিল লিংডং, অর্থাৎ সে সব দিকে থেকে ঘেরা পড়ে গিয়েছে। তাই সে বলে, আজ আমার ভাগ্যই খারাপ, তোমাদের সাথে আমি কোনোদিন লড়াই করব। কথা বলে সে ধোঁয়ায় রূপান্তরিত হয় সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে জিওমিং তারও স্টেপ দিয়ে তাকে আঘাত করতে চেষ্টা করে, কিন্তু ধোঁয়ার রূপে থাকা জিওমিং তাকে সম্পূর্ণ আঘাত করতে পারে না। তাই আমরা দেখি যে সেখান থেকে পালাচ্ছিল মিস্টার ডাও একটা দেখে লাভ দিয়ে বাতাসে তার সোল চেন ব্যবহার করে তার উপর আক্রমণ করার চেষ্টা করে, যেখানে একটা বড় আক্রমণ করে, কিন্তু তবু আমরা দেখি সে সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেখানে লিংডং তাকে যেতে দিচ্ছিল না, তাই সে তার ও স্পিড বস থেকে বের কয়েকটি পিছুয়াল আটকায় এবং অর্থাৎ আখ্যায় ছুড়ে দিচ্ছিল, বলে আমি এখান থেকে তুমি কতগুলো আক্রমণ সহ্য করতে পারো। সেই শক্তি পিছুয়াল আক্রমণে বিস্ফোরণ কারণে আমরা দেখি যে সঙ্গে তারও আসলে রূপে ফিরে এসেছে। এখন ঠিক তখন হঠাৎ আমরা দেখি যে জিংওয়ানের লাভ দিয়ে তার স্টেপ দিয়ে তাকে আঘাত করতে বসে। এই তিন ভাইয়ের আক্রমণের সঙ্গে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। সেখানের জন্য অনেক দিক সে দেখে যে অপরিক লিংডং জিওমিংকে এবং মিস রুই দাঁড়িয়ে আছে, যেখানে লিংডং বলছিল যে একে তুমি আমাদের ভাইয়ের পর আক্রমণ করেছো, সাহস দেখাও, তারপর তুমি ভাবছো যে এখান থেকে বেঁচে যেতে পারবে, তুমি কি বোকা। এই সব শুনে দিকে রেগে গিয়ে জবাব দেয়, তোমরা আমার কাছে কোনো পথ রাখো নাই। এই কথা বলে সে সঙ্গে একটা শক্তিশালী টেকনিক শোকে ব্যবহার করে, যাকে 10,000 ঘোস্ট কিং বডি টেকনিক বলা হয়। এই টেকনিক আমরা দেখি যে সঙ্গে তারও শালিক চারপাশে ডেড এনার্জি বিদ্যুৎ শক্তি এবং ব্যবহার করে এটা বিশাল একটা টর্নেডো তৈরি করে ফেলেছিল। এর ভেতরে লিংডং এবং তার ভাইয়ের আটকে রেখে বলে যে তোমার আমাদের মারতে পারো না, আমি ডেড এনার্জি ব্যবহার করে দীর্ঘদিন ধরে আমি শারীরিক শক্তি করেছি, তাই আমাদের মারা অসম্ভব। এখানে এই তিন ভাই সে আক্রমণের ভিতরে আটকেও পড়ে। হঠাৎ মিস্টার ডাও তার সোল চ্যানেল সক্রিয় করতে পারে, তোমার শেড এনার্জি এখন পুরোপুরি পূর্ণ হয়নি, আর তোমার মতো বোকা ভাবছে যে কারণে চিরকালের জন্য আমার হারাতে পারবে। এইসব বললে তিনি তার সোল চেন ব্যবহার করে সামান্য একটু ফুটো করে দেয়। সেই বোর্ড ব্যবহার করে লিংডং বাইরে চলে এসে এবং বাইরে এসে লিংডং সঙ্গে সঙ্গে তার ব্রেক ট্যাঙ্কস স্কিল ব্যবহার করে সিল সংগ্রহ করে ফেলে এবং যার ভিতর থেকে ব্ল্যাক ড্রাগন থেকে তার রোয়াল টেকনিক ঘোস্ট ব্যবহার করে, যা ছিল একটা অত্যন্ত শক্তিশালী ডেমো স্কেল। এর কারণে শরীর শারীরিক ক্ষমতা ধ্বংস হতে পারে। এখানে আমরা দেখি যে সংস্পর্শে এসে সঠিক তাই হচ্ছিল, নিজে শক্তিশালী এভাবে চূড়ান্ত হয়ে দেখাচ্ছিল, যে রাগের সাথে বলছিল আমি একটা প্রিয় অঞ্চল থেকে আপনার ভুলে এসেছি, আমাকে এখানে অবশ্যই তোমাদের থেকে প্রতিশোধ নেব। এখানে সঙ্গে শারীরিক কাঠামো ও লিংডংকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ঠিক তখন হঠাৎ মিস্টার ডাও নিয়মিয়ান এবং লিংডংকে দেখে যেতে তার সোল এসেন্স অত্যন্ত সারং এখানে পেছনে রয়ে গেছে। সেই সোল অ্যাক্সেস সেখান থেকে পালার চেষ্টা করছিল। এটা দেখে মিস্টার ডাও এবং লিংডো দুইজনে তাদের আক্রমণ ব্যবহার করে সাথে সাথে সেই সোল ফ্রেগনেন্সকে উপরে আক্রমণ করে। সেই সোল এক্সপিরিয়েন্সকে সাথে ও সংগঠন ঘটিতে একটি বড় বিস্ফোরণ ঘটে, কিন্তু তবুও দেখি যে সেই সোল এনার্জি মরে যায় না এবং লিংডং মিস ডাওয়ের তাকে চলে যেতে দেখেছিল। সে মিস ডাও লিংডংকে বলে যে এত সুযোগ নির্ধারিত ও ফি ফর ইউরের লেভেলের কাল্টিভেশন, কিন্তু তবু সে সোল এনার্জি শক্তি অর্জন করেছে। আমরা মনে হচ্ছে যে নিশ্চয়ই
এর পেছনে অনেক বড় ক্ল্যান আছে। তারপর পটভূতি ব্যাকগ্রাউন্ড অবশ্যই বেশ শক্তিশালী। জবাব লিংডং বলে, তা দেখে তো এসেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে ওয়েস্টেড জুরেন অঞ্চল লোকের কেন আমাদের উপর আক্রমণ করতে চাইবে। জবাব মিস্টার ডাও বলে যে প্রশ্ন জবাব তো নেই, কিন্তু আমি যতটুকু অবশ্যই যে বুঝতে পেরেছি যে ওয়েস্টেড জুরেস অঞ্চল লোকের নিশ্চয়ই বড় কিছু পরিকল্পনা রয়েছে। তবে চিন্তা কোনো কিছু নেই, আমার সঙ্গে এর ও শারীরিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এবং তারও লেন্স ও খাবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাইও সে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তা নিয়ে ও চিরন্ত হওয়ার দরকার নাই। জব লিংডং বলে, হ্যাঁ, স্টার জুয়েং অঞ্চল এবং ওয়েস্টার্ন জুয়েন্ড অঞ্চলের সতর্ক অনেক পুরোপুরি। আমরা দেখি যে মধ্যে আসা ভালো। এর সাথে লিংডং তার কাছে থেকে সে হ্যাভেনলি লেভেলের সোল ড্যাজিং স্কিল ব্যবহার করে এবং সেটি দেখে লিংডং বলছিল যে আমার ব্ল্যাক ড্রাগন স্কিল রোগিং সিল এর চেয়ে ব্ল্যাক ড্রাগন সোল সেটা সামান্য দুর্বল হয়ে গেছে, কারণ আগের লড়াইতে আমি তার অনেক বেশি শক্তিশালী ব্যবহার করেছি, তাই আমাদের এখন সুস্থ হওয়ার সময় দিতে হবে। এইসব বলতে লিংডং তারও কাছ থেকে এখানে লিংডং বের করে নেয় এবং সে ল্যালাজিং দেখতে তিনি বলেছিল আমাদের সুস্থ সময় আমাদের লিংডং একটা নিয়ে নেমে যাবে। এটা আমি ভাবছি যে আমাদের দ্রোহ কাছে করতে হবে নিজের আবার ওপরে নিজে যাওয়ার জন্য। এখানে যখন তার ওই ধরনের কথা বলছিল তখন হঠাৎ জিওমিংয়ের সেখানে চলে এসে যার অবস্থা বেশ খারাপ দেখাচ্ছিল, তাই লিংডন তাকে জিজ্ঞাসা করতেছে তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো। জব জিওমিং জানে যে তার লেভেল একটু উন্নতি হতে যাচ্ছিল, কিন্তু সে জোর করে সে ট্যাবলেশন একটু থামিয়ে দিয়েছে, তাই তারা ওপর কিছু ক্যাশ ব্যাকক্লাশ এসেছে। এটা শুনে লিংডন জিওমিংকে বলেন যে আমি তোমার জন্য একটা নিরাপত্তা জায়গা খুঁজে দেব যাতে তুমি সেখানে তোমার লেভেল ব্রেকথ্রু করতে পারো, আর আমার ততক্ষণ তোমাকে পাহারা দেব। মিস্টার ডাও ও বলছিল, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এই জায়গার নিরাপত্তা নয়, এখানে আমাদের অনেক থেকে বেরিয়ে যাওয়া উচিত আমরা। আর তাই 4 জন সেখান থেকে রওনা হয় গেল এবং এই দৃশ্য পরিবর্তন হয়ে অন্যদিকে সঙ্গে সোল অ্যালেক্স ওপর আসে, যার গেট মাস্টার সামনে এসেছিল এবং সে তাকে সব কিছু জানায় সে কিভাবে আমার মুখোমুখি 3 জন ছেলের সাথে হলো, আর তাদের মধ্যে একজন ছেলে বেশ শক্তিশালী ছিল, তাই তার কাছে ব্ল্যাক ড্রাগন স্কিল রোয়িং সিল ছিল এবং হয়তো তার ও আমাদের পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছে। এটা শুনে তো গেট এল্ডার বেশ রাগিত হয় এবং কারণ তিনি তার পরিকল্পনা ভেতরে যেতে দেখেছিলেন না, এখানে তিনি যে কোনো মূল্যে ছেলেটাকে প্রাণে মারতে হবে। ঠিক তখনই হঠাৎ আমরা দেখতে পারি সেখানে লিউ টিং চলে এসেছে। সে গেট এল্ডারে বলছিল আপনি চিন্তা করেন না, সেই ছেলেটাকে আমি দেখে নেব। এতে গেট এলাই মুখে হেসে বললেন, হ্যাঁ আমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না, এমনকি আমাদের পরিকল্পনার জন্য তুমি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে আমরা জানতে পারি যে লিউ লেটিয়ান আসলে ইস্টার্ন জুয়েল অঞ্চলের সাথে হাত মিলিয়েছে। এর পরের দৃশ্য পরিবর্তন হয়, আর অন্যদিকে এখানে থান প্লেস মুকলিন এবং অপরে আসে তাকে হেভেনলি ডেভিংস ডাইনেস্টি দুজনের যুদ্ধ খুব রাজেভাবে মারছিল, যাতে তারা মুলিয়ের কাছ থেকে তার নির্মা সিল নিতে পারে, এমন যে মুলি তাদের প্রতিরোধ করতে পারে না। কিন্তু মুলি তবু নিজে থামাতে পারছিল না, কারণ হ্যাভিং ডেভিং ডাইনেস্টি একটু সুপার সেট ছিল, আর সেই সেটে দুই ভাই এখানে বুলিংয়ের উপর আক্রমণ করতে লাগে এবং যদি তুমি আমাদের বিরুদ্ধে প্রতিরোধ করো তবে আমাদের হ্যাভিং ডেভিং ডাইনেস্টি খুব সহজে তোমাদের গেট ইয়ং ডাইনেস্টিকে মেরে ফেলাবে। এই কথা শুনে মৌলিং তার তোলে ফিরে রাখে, কারণ সে তার ডাইনেস্টির উপর বিপদ ডেকে আনতে চায় না, সেজন্য সে তার গেট ইনা ডাইনেস্টি বেশ উপরে এবং তার কোনো সমর্থন নেই। কিন্তু হ্যাভিংলি ডেনিক ডাইনেস্টির কাছে বেশ শক্তিশালী বিশ্ব আছে, তাই সে সেকেন্ড ব্রাদারের বিরুদ্ধে প্রতিরোধ করে না। কিন্তু তবু আমরা দেখি যে সেকেন্ড ব্রাদার আমাদের মুলিং এবং আক্রমণ করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে লিংডং পৌঁছে যায়, যে মাঠ থেকে একটি আক্রমণ সেকেন্ড ব্রাদার আঘাত করে পিএসএনের দিকে ফেলিয়ে দেয়। এটা দেখে ফার্স্ট ব্রাদার অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কে, এমনকি মুলিংও এখানে লিডিংয়ে হঠাৎ দেখে বেশ অবাক হয়ে যাচ্ছে সেই টিং। অন্যদিকে আমরা দেখি যে লিংডং তারও ভাইয়ের সাথে নিচে এসে মূল্য এর কাছে এসে বলে তোমার কাছে তো ক্ষমতা ছিল, তোমাদের শক্তি ব্যবহার করা উচিত ছিল, তবে তুমি কেন তা করো নাই। এ শুনে বেচারা মূল্য এর দেওয়া মতো কোনো উত্তর দিয়ে থাকে না। অন্যদিকে হ্যাভিং ডেভিং ডাইনেস্টি লোকের এখানে লিংডংকে বলছিল আরে তুমি কে হও, আমাদের হ্যাভিং ডেভিং ডাইনেস্টি
ডাইনেস্টির ব্যাপারে না বলাও না। লিংডং এটা শুনে রেগে যায় তার, সে মুলিংকে যা বলে আর ওকে মেরে ফেলে। এত তো সেকেন্ডের ব্রাদার জোরে জোরে হাসতে শুরু বলে, এই ছেলেটা আমার আক্রমণ করে না কারণ সে জানে যে তার পেছনে কোনো সমর্থন নেই। এর ওপর অন্যদিকে লিংডং মূলত কে জানবে বলে তোমাদের সমর্থন আমি। এটা শুনে মুলিং আত্মবিশ্বাস হয়ে ওঠে আর আমরা দেখি যে সে দ্রুত সামনের দিকে গিয়ে ফার্স্ট ব্রাদারের উপর আক্রমণ করাতে উদ্দেশ্য যায়। এটা দেখে ফার্স্ট ব্রাদার বলছিল চলো এবার তুমি মরবে, আর এটা কথা বলে সে মুলিনের উপর আক্রমণ করে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে মুলিং আবার তার একটি এক্সট্রিম প্রিভিয়েশন আর্ট ব্যবহার টেকনিক সক্রিয় করে, যে তা ছিল একটি পিচুয়াল আক্রমণ। এর আঘাতে পরে ফার্স্ট ব্রাদার উড়ে উড়ে পেছনের দিকে এসে পড়ে। এটা দেখে তো লিংডং মুলিংকে বাহনা দেয়। অন্যদিকে মুলিং এর খুশি হয়ে তার একটা ভাই ডেলিংকে জিজ্ঞাসা করে, আমি গেডি হাউস ডাইনেস্টির সুনাম তো নষ্ট করতে পারি না। এতে লিংডং হেসে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে সেকেন্ড ব্রাদার তো এখানে ওই লোকটির অপমান করতে বলে, তোমার সামনে একটা ডাইনেস্টির যুদ্ধ, আমাদের পোকামাকড়ের মতো, তাহলে তোমাদের সাহস কী করে হলো আমাদের হ্যাভিং ডাইনেস্টির যুদ্ধ হারাতে? তোমাদের মতো অপচয় আমাদের মতো লোভের যুদ্ধের সামনে কোনো মূল্য নেই। সে একটা কথা বলছিল ঠিক তখন হঠাৎ আমরা দেখি যে লিংডং দ্রুত গতিতে এসে গিয়ে সঙ্গে সঙ্গে তার মুখে একটা জোরে মারে। সেকেন্ড ব্রাদার পুরো চমকে লড়ে গিয়েছিল, সে নিচে পড়ে গিয়েছে। অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে তুমি কে? আমার লিংডং বলে, আমি হলাম গেট ইন ডাইনেস্টি লিংডং। এতে তোর সেকেন্ড? আচ্ছা তুমি সে আমাদের বস তো তোমাকে খুঁজছিল, তুমি দ্রুত মরতে চলেছো, আমাদের হ্যাভিং ডাইনেস্টি তোমাকে মেরে ফেলাবে। এখানে সে সব বাজে কথা বলছিল কিন্তু লিংডং বিরক্ত হয়ে যায়। তাই সে আমরা দেখি যে সে মাঝপথে সেকেন্ডের ব্রাদারের উপর আক্রমণ করে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। একটার সাথে লিংডং অ্যাটিভিশনের সাথে বলে যে আমি লড়াইয়ের জন্য সবসময় তৈরি। এরপর সে সেখানে উপস্থিত ফার্স্ট ব্রাদারের দিকে তাকায়, সে বেশ ভয় পেয়ে গিয়েছে আর সে লিংডংয়ের সামনে দয়ার ভিক্ষা চাইতে বলে, প্লিজ আমাকে যেতে দাও, নাহলে আমাদের নাও। লিংডং তার মজা করে বলে, কিছু আগে যে তুমি কোনো শক্তিশালী সমর্থনের কথা বলছিলে সেটা কোথায়? এতে ফার্স্ট ব্রাদার তো সব রকম চেষ্টা করেছে, প্লিজ আমাকে যেতে দাও। আমি কি করেছি? আমার খুব বড় ভুল হয়ে গেছে যে আমি এই সব কথা বলেছি, কিন্তু আমাকে প্লিজ যেতে দিন। এতে লিংডং বলে, আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে যেতে দূরে যাও। এতে এই কথা শুনে ফার্স্ট ব্রাদার সঙ্গে সঙ্গে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে মুলিং এখানে ধীরে ধীরে লিংডংয়ের কাছে আসে এবং সে লিংডংকে জানায় যে হ্যাভিং ডাইনেস্টির 10 সুপার ডাইনেস্টির মধ্যে একটি, যাদের কাছে হ্যাভিং ব্রাদার আছে এবং সেই 3 ভাই ও কমপক্ষে নির্বাণা 5 স্টার বিরিয়াল এর কাল্টিভেশন। সেই 3 জনের সাথে আমরা আমাদের গেট ইয়ং ডাইনেস্টি পেরে উঠবে না, তাই এটা ভালো হবে যে আমরা এই জায়গা থেকে ছেড়ে দূরে চলে যাই। জবাব দিয়ে লিংডং বলে, চিন্তা করো না, বরং আমি তোমাদের এটা জানি যে তার এখানে আসুক, কারণ লিংডং মনে মনে বলছিল যদি আমার সেই থিংডেভিং ব্রাদারের সীমানা সিলে নিতে পারি তবে আমার খুব সহজে টপ 24-এর মধ্যে চলে আসবো। এসব জানার পর ও অন্যদিকে মৌলিং খালি লিংডংকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচার জন্য। যবে লিংডং বলে, কিছু মনে করো না, তুমি নিজে ওদের জন্য যথেষ্ট ছিলে। আর আমি তোমরা নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে 40টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে নেক্সট ভিডিও আমি কালকে নিয়ে আসবো, বুঝছো?